আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো আজকে হচ্ছে খাসির মাংস রান্না করব। তো এজন্য মাংস বের করে নিছি। বের করে ভিজায় রেখে গেছিলাম। এটা হচ্ছে অ্যাম ২ প্যাকেট মাংস বের করছি। কারণ আজকে রান্না করব সকালের জন্য সরি দুপুরের জন্য আর রাতের জন্য ২ বেলার জন্য একসাথে রান্না করব এজন্য। তো সকালবেলা ওরা আমাকে বলল যে মাংস রান্না করবে আজকে সালুনা রান্না করতে দুপুরের জন্য আর রাতের জন্য। তো ম্যাডামের মেঝো মেয়ে আবার উল্টাপাল্টা আমাকে বলছে যে সেই রান্না করা যে মাংস ছিল মাটির নিচে যে পুড়ে সেই মাংস দিয়া ছালুনা রান্না করতে। তো আমি সকালবেলা সেই মাংস বের করে রেখে চলে গেছিলাম রুমে যাওয়ার পরে ৮টার সময় আমার ম্যাডাম রান্নাঘরে আসছে, এসে দেখে যে ওই রান্না করা মাংস বের করছি। পরে আমাকে ডাইকা বলতেছে যে, "এই মাংস বের করছি কেন?" পরে আমি বললাম যে, মানে ম্যাডামের মেয়ে, "আপনার মেয়ে তো এটাই বলল বের করতে।" তো বলেন, "না, ও আসলে বুঝে কম। ওর জ্ঞান বুদ্ধি এখনো ভালো মতো হয় নাই। ও ভুল বলছে। আমি বলছি যে ওই কাঁচা মাংস বের করতে।" পরে আমি বলছি, "আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি এখন বের করতেছি।" তারপরে ওই মাংস রেখে আবার এই কাঁচা মাংস বের করছি। বের করে রেখে গেছি। আর যেহেতু এখানে অনেক পরিমাণে গরম, সেহেতু মানে ১ ঘন্টার মধ্যে মাংস ভিজে ছুটে গেছিল। পরে হাত দিয়ে একটু দিলাম পানি দিয়ে, আর পানি পর্যন্ত গরম। এখানকার পানি মনে করেন যে হাত দিয়ে ধরা যায় না খালি হাতে। আমি যখন দুপুরে খাওয়া-দাওয়া করার পরে থালা-বাসন ধুইতে যাই, তখন এই পানি দিয়ে আমি থালা-বাসন ধুইতে পারি না। আগুনের থেকে গরম হয়ে থাকে পানি। পরে আমি হাতে গ্লাভস পইরা থালা-বাসন ধুই। নাহলে খালি হাতে যদি এই পানি ধরে তাহলে আমার হাত পুরা পুইরা যাবে। এজন্য গ্লাভস পরে আমি থালা-বাসন ধুই দুপুরবেলা। তো তারপরে এই তো আমি মাংস ভিজায় রেখে চলে গেছিলাম। তো এখন বাজে সকাল ৯টা ২০। যেহেতু আমি মাংস টা দিব, কি বলে, প্রেশার কুকারে দিব। তো এজন্য আমি ভাবলাম যে থাক, রান্না আরেকটু আগেই চলে আসি রান্নাঘরে। তো রান্নাটা বসাই দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিই। তারপরে বাকি কাজগুলা করে এতে করে আমার রান্না-বান্না তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর যেহেতু ২ বেলা রান্না, সবজি-টবজি বেশি করে কাটতে হবে, এজন্য অ আগে-বাগিয়ে আসছি। তো এইখানে দেখেন আমি মাংস ধুয়ে নিছি ভালো মতো। এখন আমি এখানে যা, যা মসলা প্রয়োজন আমি সব মসলা দিব। ১ম এ দিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ। তো আগে শুধু মাংসটা আমি চুলার মধ্যে একটু কষাইয়া তারপরে আমি ওই প্রেশার কুকারে দিব। আর সবজিগুলা আমি আলাদাই করব। মাংসগুলা পরে সবজির মধ্যে ঢাইলা দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই লবণের দানাগুলো অনেক মোটা, মোটা, ভেবেচিন্তে দিতে হয়। বেশি হয়ে গেলে লবণ আবার তিতা হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। আ এ যদিও দেখা যাচ্ছে শুকনা মরিচের গুঁড়া অনেক লাল, কিন্তু এখানকার মরিচ কোনো ঝালই না। লাল দেখা যায় কিন্তু ঝাল না। তারপরে দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া অল্প, অল্প। মানে আমার এখানকার মাংস রান্না করতে গেলে অল্প, অল্প মসলা দিলে হয়ে যায়। আর ওরা তো আরবিরা এত বেশি মসলা খায় না। অনেক ধরনের মসলা ওদের কাছে থাকবে, কিন্তু সব ধরনের মসলার থেকে একটু, একটু করে নিয়ে খাবে। বেশি, বেশি দিবে না। তো আমি সব ধরনের মসলা দিলাম একটু, একটু করে। তারপরে আদা রসুনও দিব, পরিমাণ মতো তেল দিব। এইবার কোরবানির মাংসটাতে তেল ছিল না। এই খাসির মধ্যে তেল ছিল না, শুধু মাংস ছিল। পরে আমি ভাবলাম যে একটু তেল দেই, তাহলে ভালো হয়, মানে হবে, রান্নাটা ভালো হবে। যেহেতু মাংসের মধ্যে তেল নাই। অনেক বাসায় কিন্তু খাসির মাংস রান্না করলে তেল দেয় না। কিন্তু আমি কিন্তু একটু দেই। আমি আমার মতো করে রান্না করি। তারপরে আদা রসুন এই যে ব্লেন্ডার করা ছিল একটুখানি, তো ওইটুকুই আমি দিয়ে দিলাম। পরবর্তীতে আমি আরও আদা রসুন ছুলবো, ছুলে ব্লেন্ডার করে রাখবো। তো এজন্য যতটুকু দিয়েছি অতটুকুই মাংস হয়ে যাবে। আর পরে আবার আদা রসুন ব্লেন্ডার করব আমি। এখন এই যে রান্না বসাই দিয়ে আমি ছুলে নিব। তো এই তো রান্না আমি বসাই দিলাম। এখন আমি করব, মানে সবজিগুলা বের করব, ফল বের করব। একটা, একটা করে কাজ গুছায় ফেলি, তাহলে হয়ে যাবে। আর এখানে দেখেন আমার কফিলকে তার বন্ধু ঈদের খাসির মাংস দিছিল, তো ওইটা ডিপে রেখে দিছিল। পরে আমি ওইদিন রাতে গরম করে দিছি। গরম করে দেওয়ার পরে উনি আর ওই মাংস খাইতে পারে নাই। কারণ আমি যখন মাংস গরম করছি তখনই আমার এই মাংস দেখে আমার কেমন জানি লাগছে। কোনো মজা না, কিছু না। মসলা দেয় নাই, মাংসের তরকারি কালা কুটকুটে হয়ে গেছে। তো মাংস কখনো এরকম কালার হয়? যাই হোক, পরে আবার কফিলরে গরম করে দিছিলাম, উনিও খাইতে পারে নাই।
দেখি খায় নাই, ফ্রিজে 2 দিন বড়া ফালায় রেখে দিছে। পরে আমি আবার আজকে ভাবতেছি যে আজকে তো মাংস রান্না করতেছি, এই মাংস আর কেউ খাবে না আমি জানি। পরে আমি বাইর করছি ফালাই দেওয়ার জন্য। তো এখানে আমি একটু একটু করে সবজি বের করে নিচ্ছি। টমেটো ছিল একটা, টমেটো বের করে নিছি, গাজর। তারপরে আমি বের করতে করতে দেখতেছি ম্যাডামের কণ্ঠ শোনা যায়। পরে ভাবলাম ম্যাডাম হয়তো রান্নাঘরে আসবে, যেহেতু আমি ক্যামেরা অন করে রাখছি, তাহলে ম্যাডামের আবার ভিডিও উঠে পড়বে। এই জন্য আমি তাড়াতাড়ি করে আইসা ক্যামেরা বন্ধ করে দিছি। তাই হোক, এই দেখেন অনেকগুলা সবজি এখানে এই করতেছি। 2টা গাজর নিয়েছি, টমেটো, আদা রসুন, পেঁয়াজ 2টা, বড় ক্যাপসিকাম, মরিচ, বেগুন, এগুলো আমি বেশি বেশি করে নিয়ে নিছি। বিকেলে রান্না বান্না কইরা আলাদা রেখে দিব। বিকেলে অর্ধেক, বিকেলের জন্য অর্ধেক আর দুপুরের জন্য অর্ধেক। বিকেলে শুধু গরম করে দিব, আর পরোটা কিনে নিয়ে আসবে, পরোটা দিয়ে খাবে। তো আজকে বিকেলে রান্না বান্না নাই, একটু রিল্যাক্সে থাকবো বিকালবেলা। রিল্যাক্সে থাকা বলতে কি, বিকালবেলা কাজ থাকে, দেখা যাচ্ছে বিকালবেলা অনেক সময় কাপড় চোপড় ধুই, আবার কাপড় আয়রন করি। আর এখন আমি কাপড় চোপড় জমাচ্ছি না, যেহেতু আর কয়েকদিন আছি। তো প্রতিদিনই অল্প অল্প করে আমি ধুয়ে ফেলাই, কোনো দিন একদিনে 2বারও ধুই, কেননা বেশি জমাইলে আবার সমস্যা। চাই যে যাওয়ার আগ পর্যন্ত একদম, আমি যখন দেশে যাই তার আগের দিন মনে করেন ঝুড়িতে যদি একটা মানে ম্যাডামের মেয়েদের যদি একটা গেঞ্জিও থাকে, তারপরও সেটা আমি উঠাই নিয়ে ধুইয়া রাইখা যাই। আমি এক ঝুড়ি কাপড় চোপড়ের ঝুড়ি পুরা খালি করে দিয়া যাই। আমি কোনো জিনিস ওইভাবে রেখে যাই না, যাতে করে বলতে না পারে যে আমি এই কাজটা রেখে গেছি। আমি সম্পূর্ণ কাজ করে দিয়ে তারপরে যাই, একটা জিনিসও আমি রেখে যাই না। কাপড় চোপড় আয়রনের ঘরেও একটা কাপড় চোপড় আমি রেখে যাই না, সব আয়রন করে সুন্দর মতো হ্যাঙ্গারে বাজাইয়া একদম দেরি করে যাই। কাপড় চোপড় পরে ওরা, কিন্তু কাপড় চোপড়ের যত্ন করি আমি। মনে করেন ওরা হ্যাঙ্গারে যে কাপড় চোপড়গুলো আমি আয়রন করে ধুইয়া দিয়া রাইখা দিই, তো ওইখানে কাপড় চোপড় ওরা হ্যাঙ্গারের থেকে কাপড় চোপড় নিতে গেলেও ওরা কী করবে, একটা হ্যাঙ্গার নিতে গেলে আরও 2-3টা ফালাই থবে ফ্লোরের মধ্যে। ওইগুলার আর্ধেক উঠায় যে হ্যাঙ্গারে উপরে রেখে দিবে, বাছাইয়া রাখবে না, ওইভাবে নিচেই পড়ে থাকবে। সেই আমি যখন ভিতরে যাব দেখব, তখন আমি গুছাবো। এই জন্যই বললাম যে কাপড় চোপড় পরবে ওরা আর যত্ন করি আমি। নিজের কাপড় চোপড়ে নিজের যত্ন তো ওরা করে না কখনোই, পরে ওরা, যত্ন করি আমি। এইটাই হচ্ছে আমার কাজ। তারপরে এই যে আদা ছুলে নিচ্ছি। যারা যারা আদা রসুন ছুলতে বোরিং ফিল করেন, তারা আমার ভিডিও অন করে আদা রসুন নিয়ে বসেন আপুরা। বসে বসে আমার ভিডিও, আমার ছুলাছুলির কাজ দেখেন আর আপনারাও ছুলতে থাকেন, তাহলে হয়তো বা ভালো লাগবে। কেননা আমার এই আদা রসুন ছোলা যে এত বিরক্ত লাগে, আর এখানে আমি তো মনে করেন এখানে ইন্ডিয়ান রসুন ব্যবহার করে, আমাদের দেশের মতো দেশি রসুন ওরা, ওগুলা মানে ছোট ছোট কোয়া রসুন না, ওই রসুন ওরা জীবনও আনবে না বাসায়। কেননা ওরা হচ্ছে সহজ কাজকর্ম বেশি পছন্দ করে, এই জন্য ওই রসুন ওরা জীবনও আনবে না, ইন্ডিয়ান রসুন করে। তারপরে তো আমার মাংস দেখেন কষাই দিয়েছি, মানে বলক এসে গেছে। এখন আমি একটু লাড়াচাড়া দিয়ে তারপরে আমি ইসের মধ্যে প্রেশার কুকারে আমি দেয়া দিব, তাহলে ওই দিক দিয়ে মাংসও সিদ্ধ হইতে যাবে। বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা হইলেই সিদ্ধ হয়ে যাবে। কেননা এই মাংসর হাড্ডি নাই, শুধু মাংস, এজন্য সিদ্ধ হইতে বেশিক্ষণ সময় লাগবে না। তারপরে এই যে আমি প্রেশার কুকারের ইসের মধ্যে, পাতিলের মধ্যে ঢেলা দিচ্ছি। এখন ঢাইলা দেওয়ার পরে আমি প্রেশার কুকারে এটা পাতিলটা বসাই দিয়ে ঢাকনা আটকাই দিলে আমার মাংস ওই দিক দিয়ে হয়ে যাবে। তো আমি এখন প্রেশার কুকারে মাংস রান্না করতে গেলে না অনেক সহজ মনে হয়, কেননা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আগে আমি যখন খাসির মাংস রান্না করতাম, তখন আমি রান্নাঘরে 9টার সময় এসে পড়তাম, কারণ মাংস 2 ঘন্টা বইটা রান্না করতে হইতো। ওরা তো আবার একদম নরম, মমের মতো নরম মাংস খায়, শক্ত মাংস ওরা খাইতে পারে না। আসলে মাংস যে একটু শক্ত শক্ত যে মজা লাগে, এই জিনিসটা আসলে ওরা বুঝে না। কিন্তু আমরা বাংলাদেশিরা কিন্তু একটু শক্ত শক্ত মাংস খাইতে পছন্দ করি। এত নরম মাংস আমার ভাল লাগে না, সত্যি কথা, আমার নিজেরও এত নরম মাংস খাইতে ভাল লাগে না। তো এখানে আমি প্রেশার কুকারের এটা লাগাই দিচ্ছি, তারপরে সুইচ অন করে দিলাম, তারপরে হচ্ছে টাইমটা সেট করে দিচ্ছি, 30 মিনিটে দিব, 30 মিনিট দিলেই হয়ে যাবে।
আজকের ভিডিওটা এডিটিং করতেছি দুপুরে রান্নাবান্না করে এসে 12টা বাজে এখন কারণ সময় পাই না, এই জন্য করতে পারি নাই। তো এদিকে আলু দেখেন পচে গেছে, কত আলু কাটছি, ভিতরে সব পচা, এগুলো সব ফালাই দিতে হবে। ভয়েস অর্ধেক এডিটিং করছি, ওইদিকে দেখি ফয়সালের শব্দ শোনা যায়। পরে আমি তো রান্না করে দরজা তালা মাইরা চাবি সরাই রেখে আসছি। তো ফয়সাল ছিল ওর মেজো বোনের সাথে, ও কি করছে, দরজা খুইলা দিছে, ও ফয়সাল বাইরে বেরিয়ে গেছে, ওর মতো ঘরের ভিতরে ল্যাপটপ নিয়ে গেম খেলতেছে। আর এদিক দিয়ে ফয়সালের রান্নাঘরে দরজা খুইলা রান্নাঘরে গিয়া এই হটপট খুইলা এই হটপটের ভিতর থেকে হাত দিয়া দিয়া খাবার খাইতাছে। কেমনটা লাগে ধরেন এরকম করে করলে। একটা বাসার ভিতরে যদি এই ধরনের পোলাপান থাকে, প্রতিটা মানুষের দেখে রাখতে হয়, তাই না? শুধু আমার উপরে ভরসা করে ওরা রেখে দেয় যে আমি দেখব। এখন যদি আমি ঘরের থেকে শব্দ না পাইতাম, আমার রুমে যদি এসি ছাড়া থাকতো, তাহলে আমি ভিডিও এডিটিং করতেছি দেখে আমি রুমে এসি ছাড়ি নাই, কারণ এসি ছাড়লে ব্যাক সাউন্ড আসে, এর জন্য আমি এসি বন্ধ করে এডিটিং করতেছি, ভয়েস রেকর্ড করতেছি। তো এসিটা ছাড়া থাকলে কিন্তু আমি শুনতাম না ফয়সাল যে রান্নাঘরে। তখন কি করতো, আজকে দুপুরে সব খাবার ও খাইয়ে ফেলতো, সব মুরগির মাংস সব নষ্ট করে ফেলতো, খাইতো। 2টা মুরগি রান্না করছি, সবই খেয়ে ফেলতো। আমি যদি এখনো শব্দ না শুনা যাইতাম, গিয়া দেখি যে হটপটের ভিতরে খুইলা হাত দিয়া দিয়া খাইতাছে। বুঝছেন কেমনটা লাগে এসব এরকম করলে? মিজাজটা গরম হয়ে গেছে আমাকে দেখা, মানে চিল্লানি দিয়া রান্নাঘর থেকে বাইরে এমন জোরে দৌড় দিছে, পুরা বিল্ডিংটা কাইপা উঠছে এরকম। ওর ওজন কত জানেন? ওর ওজন হচ্ছে 100 কয় কেজি জানি ওর ওজন। বয়স 17, ওজন 100 কত কেজি জানি। হ্যাঁ, মানে ওজন মাপতে দেয় না। ওই ওজন মাপার যে আছে না, ওইটার ভিতরে আমি বলছি যে ওরে দাঁড়াইতে দেখি কত কেজি, ওরা মাপতে দেয় না। মানে ম্যাডাম মাপতে নিষেধ করছে, এই যে যাই না ফেলবো ওর ওজন কত, এই জন্য। পরে ওর যে ছোটোটা না, সবার ছোটোটা, ও তো একদম ছোট, ও বইলা দিছে যে ওই দিন ম্যাডাম মাপছে ওর ওজন 100 কয় কেজি জানি হয়েছে ওর ওজন। তাহলে এটা কি স্বাভাবিক ওজন একটা 17 বছরের একটা ছেলের? তারপরেও কি মানে খাওয়ার উপরে খাওয়া, এত খাবার খাইতে পারে বুঝেন। এখন যদি আমি রান্নাঘরে না যাইতাম, ও পুরা ফটফটে খাবার, 2টা মুরগি ভাত যা আছে সব খাইয়ে ফেলতো, আমি যদি এখন না যাইতাম। তো আমি এই বাসার থেকে যদি আমি চলে যাই, অন্য একটা লোক আসলে জীবনেও এত মানে সিকিউরিটি নিয়ে এ বাসায় কাজ করতে পারবে না। কারণ হেরা ছাইরা দিয়া থুয়া দিব, ওর মতো যা খুশি তাই করব। মানে যা খুশি তাই, মানে খাবারটা কোনো রকম খালি খাবারটা হাতের নাগালে পাইলেই হয়েছে, সব খাইয়ে ফেলবো এরকম। আমার দেখে এখন রাগ উঠে গেছে জানেন। হয়তো আপনারা শুনলে বলবেন যে ওর উপরে থাক, রাগ করেন না। আমার দেখে মেজাজ খারাপ হয়ে গেছে, কারণ ওর হাতে ময়লা নাকি হাত নোংরা, বারবার ওয়াশরুমে যায়, ভালো মতো হাত পরিষ্কার করে না। ও এইভাবে হটপটের ভিতরে খাবার হচ্ছে হাত দিয়া দিয়া খাইতেছে, তাহলে এই খাবারগুলো কি আমরা খাবো না বলেন? আমি আজকে ভাতই খাবো না, আমার ঘরে মুড়ি আছে, আমি মুড়ি খাবো, আমি ভাতই খাবো না আজকে। আমি হচ্ছি অনেক পিনপিনা মানুষ, আমার খাবারের আশেপাশে নোংরা দেখলে আমি ওই খাবার খাই না। কারো বাসায় বেড়াইতে গেলে আমি যদি কোনো নোংরা দেখি, তাহলে আমি ওই বাসায় খাবার আমি খাই না, এরকম আমি। তো এরকম করলে মনে করেন বড় একটা হটপট ভইরা আমি রান্না করে রেখে আসছি সুন্দর মতো, ওইখান থেকে দেখি অর্ধেক খাইয়া ফেলছে। আর আমি যদি আরেকটু দেরি করে যেতাম, তাহলে বাকি অর্ধেকও খাইয়া ফেলতো। আমি ওর শব্দ শুনতেছি অনেকক্ষণ যাবতে, আমি ভাবছি যে ওর বোনের সাথে রুমের ভিতরে আছে হয়তো, তো ওইখান থেকে হয়তো শব্দ করতেছে। পরে আমার কানে ভালোই করে আসলো যে না, ও রান্নাঘরের থেকে শব্দ আসতেছে। আমি তাড়াতাড়ি করে ভয়েসটা রেকর্ডিং করা বাদ দিয়ে আমি গিয়া দেখি সত্যি রান্নাঘর খুইলা হটপটের ভিতরে হাত দিয়া খাবার খাইতেছে। সবসময় আমার রান্নাবান্না শেষে আমি ওদেরকে ডাক দিয়া বলি যে দরজা তালা দিয়ে রাখতে। রান্নাঘর তো তালা মাইরা চাবি সরাই রাখি, চাবি সরাই রাখলে কি হবে, ও ওখান থেকে আবার চাবি নিয়ে রান্নাঘরের দরজা খুলে, তালা খুইলা রান্নাঘরে ঢুকে।
এজন্য আমি ওদের ভিতরে যে মেন দরজা ওইটা দিয়া বলি তালা মেরে রাখতে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।